হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কোথায় এসে পড়লাম আমি? আমার শাশুড়ি আয়নকে নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আমার স্বামী ঈশানকে সেই লোকটা দিয়ে গেল ঘরে। সে দুলতে দুলতে বিছানায় ধপাস করে পড়ে গেছে। পড়েছে তো পড়েছেই, উঠে সবার মতো শক্তি নেই বোধহয় তার কাছে। আমি নিজেকে ঠিক রাখতে না পেরে চিৎকার করে কান্না করছি। কেন হলো আমার সাথে এসব? সারারাত একভাবে বসে কাটল আমার। কান্না করতে করতে চোখ ফুলে গেছে। আমার শাশুড়ি সকাল 6টা বাজে ঘর খোলা পেয়ে হন হন করে ঢুকল। ঢুকেই আমাকে কথা শোনাতে লাগল। মাথা ঠিক আছে তোমার? দরজা খুলে রেখেছিলে সারারাত? এইটুকু শিক্ষা দেয়নি যে বাসর রাতে কিভাবে করতে হয়? আমি হেসে বললাম, বাসর রাত? এটাকে বাসর রাত বলে? বাসর রাতে মানুষের কত স্বপ্ন থাকে, সব স্বপ্ন শেষ হয়ে গেছে আমার। আমার শাশুড়ি মুখ ঝামটে বলল, তুমি এভাবে কান্না করছো মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। যেই যন্ত্রণা হচ্ছে বুকে, মারলেও এত যন্ত্রণা হতো না। এই মেয়ে, একদম কথা কম বলবে। উঠে ফ্রেশ হয়ে নাও, সব আত্মীয়রা আসবে। আজকে পার্টি আছে। আমি দেখেছি আমাদের এলাকায় বিয়ের 3 দিন পর অনুষ্ঠান করে মেয়েকে বাবার বাড়ি পাঠানো হয়, কিন্তু ওনারা আজকে অনেক বড় করে অনুষ্ঠান কেন করছে? আমি বাবার মুখে শুনেছি তারা নাকি ঠিক 3 দিন পরেই আমাকে নিতে আসবে। তাহলে আজকে কিসের এত অনুষ্ঠান? কিচ্ছু ভালো লাগছে না। দামি শাড়ি পরিয়ে কেজি কেজি মেকআপ করিয়ে মাটির মূর্তির মতো বসিয়ে রেখেছে। সব আত্মীয়রা এসে দেখে প্রশংসা করছে। কেউ কেউ বলছে, ওমা, এই মেয়ে কোথা থেকে আনলে গো? মনে হচ্ছে পরি। বিয়ের সময় তো আমাদের দাওয়াত ও দিলে না। আমারও দেখে আসতাম, ওখান থেকে আমাদের ছেলের জন্য পছন্দ করতাম। আমার শাশুড়ি গর্ব করে বলল, চৌধুরী বাড়িতে যা আসে ওইগুলো সব একটা করে থাকে গো, আর ওই একটা এই বাড়িতেই আসে। আর তোমাদের দাওয়াত দিলাম না কোথায়? এই যে আজকে সবাই এসেছ। তারপরও যখন বলেছ ঈশানের জন্য মেয়ে দেখেছ। অনেক ইচ্ছে ছিল দেখার কোনো বাবা এমন ছেলের জন্য মেয়ে দিচ্ছে। তা তোমার বউয়ের পরিবার সব জানে তো? আহ, এইসব কি আবোল তাবোল বলছো তোমরা মেয়েটার সামনে? জানবে না কেন? ঈশান দেখতে কোথাও খারাপ নাকি যে মেয়ে দেবে না? আমার ছেলেটা শুধু একটু অসুস্থ। মহিলাটা আর কিছু বলতে যাবে তার আগেই আমার শাশুড়ি কিছু গহনার বক্স বের করে মহিলাটার হাতে দিতে দিতে বলল, এইসব অকাজের কথা রাখো আর এইগুলো দেখো। আমার বড় বউয়ের জন্য বানানো হয়েছে, যত যাই হোক এই বাড়ির বউ বলে কথা। বাহ, বেশ সুন্দর তো। তা তোমার বউ এমন মুখ কালো করে রেখেছে কেন? জুয়েলারি পছন্দ হয়নি নাকি? কি যে বলো, ও এমন মেয়ে না যে আমার পছন্দের উপর কথা বলবে। আসলে অনেক দূরে একা কখনো যায়নি, ও বাবা মা ছাড়া একা তো এখানে কাউকে ঠিক করে চেনে না, তাই ফ্রি হতে পারছে না। তোমার বেয়াই বাড়ির লোকেরা আসেনি? না, ওনারা 2 দিন পর আসবে। কেন? তুমি তো বুভাত আজকে করছো, তাহলে তারা পরে আসবে কেন? আর তারা পরে আসলে তুমি আজকে অনুষ্ঠান করছো কেন? উফ, তোমাদের প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেলাম। বললাম তো তারা অনেক দূর থেকে আসবে, তাই পরে আসবে। আর আমার একার পক্ষে তো এত কিছু সামলানো সম্ভব না। এই জন্য আজকে আমাদের আশেপাশের সবাইকে ইনভাইট করলাম। ওনারা আসলে আলাদা আপ্যায়ন করব। হয়েছে। তোমাদের দামি বেয়াইয়ের সাথে আমাদের দেখা করতে দিবে না তাই বলো? আমার শাশুড়ি হেসে বলো, যা ভাবো তোমরা। আমি বুঝতে পারলাম কেন আজকে বুভাত করা হচ্ছে, যাতে করে আমার বাড়ির কেউ এখানের কারো সাথে কথা না বলতে পারে আর তাদের এই ভয়ঙ্কর সত্যি না জানতে পারে। অনেকক্ষণ পর ঈশানকে আমার পাশের চেয়ারে বসানো হলো, আর সেই লোকটা তার পাশে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আজও ওষুধ দিয়েছে, না হয় এতটা সুস্থ লাগত না। আমি নিচের দিকে তাকিয়ে বসে আছি। আমার শাশুড়ি আমার খুব কাছে এসে ফিস ফিস করে বলল, মুখটা এমন করে রেখেছ কেন তানিয়া? মানুষ ভাবছে কি? আর নিজের বরের দিকে খেয়াল নেই কেন? কতকাল আমি দেখে রাখব? তোমাকে এনেছি কেন?
আমি কোনো কথা বলছি না, চুপ করেই আছি। আমার কোনো জবাব না পেয়ে আমার শাশুড়ি ঈশানের হাতটা আমার হাতে রেখে চলে গেল। ওর হাতটা ধরে রাখতে একদম ইচ্ছে করছে না আমার, বিরক্ত লাগছে খুব। আমি নিতে পারছি না ওকে। হঠাৎ মনে হলো কেউ আমার পিঠে হাত দিয়েছে, তাকিয়ে দেখি আয়ান। আমি থমকে কিছুটা সরে গেয়াল। ও আমার ঘাড়ের খুব কাছে এসে বলল, কেমন আছো ভাবি? ওর মুখ থেকে বাজে গন্ধ আসছে, আমার বমি পাচ্ছে। পাশ থেকে একজন বলে উঠল, কি রে আয়ান, ভাবির সাথে এত ভাব হয়ে গেল নাকি? আয়ান আমাকে বাজে ভাবে দেখতে দেখতে বলল, হ্যাঁ আন্টি, আসলে ভাবি আমার দেখতে তো পড়ি, তাই ভাব না হয়ে পারল না। দেখিস, তোর যেই স্বভাব, আবার ভাবিকেই না ভালো লেগে যায়। আয়ান বাজেভাবে হেসে বলল, ভালো লাগবে না কেন বলো তো? কার ভাইয়ের বুকে ভালো লাগে? যত যাই হোক, ভাইয়ের বউ তো আমাদের খুব শ্রদ্ধার পাত্রী। আমার খুব বিরক্ত লাগছে এখানে। মনে হচ্ছে কোনো ভিন্ন ধর্মের মধ্যে এসে পড়েছি। এদের মধ্যে মুসলিম ধর্মের কোনো আভাস নেই। হঠাৎ আমার শাশুড়ি আয়ান সহ বাড়ির সব লোক সদর দরজায় ভিড় জমালো। সবাইকে ঠেলে একটা মেয়ে ভিতরে আসলো। মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। আমার শাশুড়ি তার পিছে দাঁড়িয়ে আছে। তার চোখে অনেক ভয় দেখা যাচ্ছে আর মেয়েটার চোখে রাগ। মেয়েটা হঠাৎ বলে উঠল, বাহ, পরীর মতো দেখতে, মেয়েটার জীবনটা ছারখার করে দিলে পারো মা তুমি। আমার শাশুড়ি মেয়েটাকে আর একটা কথাও বলতে দিল না, হাত ধরে ঘরে নিয়ে গেল। যতটা বুঝলাম এই হচ্ছে তিশা, মানে আমার নন্দ। বিয়ের সময় বাবা অনেকবার ওর কথা জিজ্ঞেস করেছে। আমার শাশুড়ি বলেছে ওর নাকি পরীক্ষা চলছে, তাই আসতে পারবে না, ও ঢাকায় থাকে। কিন্তু ওর চোখের রাগ দেখে মনে হচ্ছে ও এই বিয়েতে রাজি ছিল না, তাই ওকে ইচ্ছে করে নেয়নি আমার শাশুড়ি। অনুষ্ঠান শেষে রাতে সবাই একসাথে বসে আছে, সাথে আমিও। তিশা চেঁচিয়ে বলছে, আমার সুরকে, কতবার বললাম তোমাদের এমন ছেলেকে বিয়ে দিও না, কেন করলা এমন? আমি বলেছিলাম একটা মেয়ের জীবন নষ্ট করো না, শুনলে না আমার কথা। আমার সাথে যদি এমন হতো তাহলে কি করতে? লজ্জা করে না তোমাদের? কিভাবে ঠকালে একটা পরিবার আর একটা মেয়েকে? আমার সুর ল্যাপে কাজ করছে। তিশাকে শান্ত কণ্ঠে উত্তর দিল, ওরা গরিব, ওরা এত কিছু দেখে না। আমি চাই না মেয়েটার সামনে তুমি এসব নিয়ে আর কথা বলো। তোমরা আসলেই শিক্ষিত? তোমরা মানুষের কাতারে পড়ো? চিক ভাবলেই ঘৃণা হচ্ছে আমার, আমি তোমাদের সন্তান। আমার শাশুড়ি বলে উঠল, বাবার সাথে ভালোভাবে কথা বলো তিশা, এভাবে কেউ কথা বলে বাবা মার সাথে? আর তুমি বড় হয়েছ, তাই আমি তোমাকে সব খুলে কিছু বলতে চাচ্ছি না। তারপরও বলছি, প্রতিটা মানুষের শারীরিক চাহিদা আছে, সেটা হোক সে অসুস্থ আর সুস্থ। এর বেশি তোমাকে আর কিছু বলতে চাচ্ছি না আমি।